সবাইকে কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইসা তোমাদের জন্য আজকে ক্লাসে নিয়ে এসেছি এসএসসি হিসাব বিজ্ঞান ঢাকা বোর্ড 2024 সালে অধ্যায় 9 রেওয়া মিলের অঙ্ক। তো চলো এখন আমরা প্রথম প্রশ্নটা পড়ে বুঝে নিব। দেখো আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছে, মৌচাক এন্টারপ্রাইজের 2022 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ: ক্রয় 40,000 টাকা, প্রাপ্য বিল 10,000 টাকা, ক্রয় খতিয়ানের জের 30,000 টাকা। ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে আমাদের প্রদেয় হিসাব কিংবা কি পাওনাদার হিসাব, ঠিক আছে? ওটাকে আমরা ক্রয় খতিয়ানের জের বলবো। আর যদি বিক্রয় খতিয়ানের জের থাকতো তখন আমরা কি দিতাম, এটাকে দেনাদার হিসেবে দেখতাম। বিজ্ঞাপন 5,000 টাকা, মূলধন 70,000 টাকা, প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, 10% বন্ধকি ঋণ 10,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা, বকেয়া বেতন 10,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, প্রারম্ভিক হাতে নগদ 10,000 টাকা, অগ্রিম ভাড়া 10,000 টাকা, 10% বিনিয়োগ 75,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা। ওকে, তো তোমরা যারা চলতি সম্পদ আর চলতি দায়ের গোলে ফেলো, মানে কোনগুলো বুঝো না, কোন দফাগুলো আসলে চলতি সম্পদ, কোন দফাগুলো চলতি দায়, তোমরা আমার চ্যানেলে দেওয়া শর্টস দেখে আসতে পারো। অর্থাৎ আমি একটা রিলস বানিয়েছিলাম এই সম্পর্কে, তোমরা সেটা দেখে আসতে পারো। এছাড়া কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে হবে না সেগুলো আমি কিন্তু সলভ করিয়েছি। তাও আমি একটু শর্টকাটটা বলে দিই। প্রারম্ভিক টাকা এবং সমাপনী সম্পদ কি হবে না, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তো কত আমাদেরকে বলতে, দেখো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। কত আমাদেরকে বলছে উপযুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। গত আমাদেরকে বলছে মৌচাক ট্রেডার্সে একটা রেওয়া মিল প্রস্তুত করো। তো চলো প্রথমে আমরা কোনটা সলভ করবো, কটা সলভ করবো। তো দেখো আমি কি বলেছি, প্রারম্ভিক টাকা এবং সমাপনী সম্পদ কি হবে না, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে প্রারম্ভিক টাকাটা আমরা দেখি, এই যে দেখো প্রারম্ভিক হাতে নগদ, এটা কিন্তু প্রারম্ভিক টাকা, তাহলে এটা কি রেওয়া মিলে আসবে না। এছাড়া সমাপনী সম্পদ, দেখো সমাপনী মজুদ একটা সমাপনী সম্পদ, এই দুইটা কি হবে না, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো সমাপনী মজুদ 20,000 টাকা, প্রারম্ভিক হাতে নগদ 10,000 টাকা, এই টোটাল 30,000 টাকাটা আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তো দেখো কটা আমরা সলভ করে ফেলেছি। তোমরা চাইলে এখানে ঘর করতে পারো, কতে ঘর না করলেও হয়, আবার ঘর করলে ভালো। তো কতে তেমন একটা সমস্যা হয় না। তো চলো এখন আমরা খ সলভ করি। তো খতে আমাদেরকে বলছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথমে চলতি সম্পদ গুলো কি কি দেখবো, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা এখানে দেখি, আমাদের এখানে প্রাপ্য বিল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা চলতি সম্পদ। কেন? ওইটা আমরা পাবো, ঠিক আছে? চলতি সম্পদ কোনগুলো, যেগুলো আমরা কি দ্রুত নগদ অর্থে পরিবর্তন করতে পারবো, রূপান্তর করতে পারবো। সম্পদ, যে সম্পদগুলো দ্রুত নগদ অর্থে কি করা যাবে, রূপান্তর করা যাবে। এই যে প্রাপ্য বিল, এটাকে আমরা কি করতে পারবো, নগদ টাকায় কনভার্ট করতে পারবো খুব ইজিলি, ঠিক আছে? তাহলে দেখো প্রাপ্য বিল আসবে, প্রাপ্য বিল 10,000 টাকা। এরপর দেখো আমাদেরকে ক্রয় খতিয়ানের যে দেওয়া আছে, এটা চলতি দায়, বিজ্ঞাপন একটা খরচ, মূলধন মালিকানা সত্ত্ব, প্রারম্ভিক মজুদ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে, 10% বন্ধকি ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়, সমাপনী মজুদ এটা কিন্তু আসবে, ঠিক আছে? যদি বলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে কিনা, তাহলে সেটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু চলতি সম্পদ বললে অবশ্যই সমাপনী মজুদ আসবে, ঠিক আছে? ওষুধ পণ্য 20,000 টাকা। এরপর দেখো বকেয়া বেতন, বকেয়া বেতন সকল ধরনের বকেয়া ব্যয় কি হয়, চলতি দায় হয়। বিক্রয় 80,000 টাকা, এটা তো আয় হচ্ছে। প্রারম্ভিক খাতে নগদ এটা আসবে না। অগ্রিম ভাড়া, অগ্রিম ব্যয় অবশ্যই আসবে। সকল অগ্রিম ব্যয় কি হয়, চলতি সম্পদ হয়। 10,000 টাকা, 10% বিনিয়োগ এটা তো বিনিয়োগ। ব্যাংক জমা অবশ্যই কি চলতি সম্পদ। তাহলে দেখো ব্যাংক জমা 50,000 টাকা, সবগুলো যোগ করলাম, আমাদের চলতি সম্পদ টোটাল আসছে কত টাকা, 90,000 টাকা। এখন আমাদেরকে আবার বলছে চলতি দায় বের করতে। আমরা প্রথমেই বলছি ক্রয় খতিয়ানের যে হচ্ছে পাওনাদার হিসাব, অবশ্যই এটা চলতি দায়ে বসবে। ওকে, এরপর বকেয়া বেতন, বকেয়া বেতন হচ্ছে 10,000 টাকা, টোটাল হচ্ছে আমাদের 40,000 টাকা। এছাড়া আর কোনো ধরনের চলতি দায় কিন্তু এখানে নাই। তো চলো এখন আমরা যদি এটা বুঝে থেকে আমরা গতে চলে যাই, আর গতে আমাদেরকে বলছে একটা রেওয়া মিল প্রস্তুত করতে। তো দেখো আমরা রেওয়া মিলটা প্রস্তুত করবো। তো এখানে দেখো আমি কি কি দিয়েছি, ঘর, ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো চলো এখন আমরা প্রস্তুত করে ফেলি। প্রথমে আমরা লিখবো 1, আমাদেরকে প্রথমে কি দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, ক্রয় 40,000 টাকা। দেখো ক্রয় যেহেতু ব্যয়, ব্যয় কোন পাশে বসবে, ডেবিট পাশে বসে। আমাদেরকে প্রাপ্য বিল দিয়েছে, প্রাপ্য বিল চলতি সম্পদ, তাই ডেবিটে বসবে। ক্রয় খতিয়ানের যেটা হচ্ছে আমাদের প্রদেয় হিসাব অর্থাৎ পাওনাদার হিসাব, তাই এটা কোথায় বসবে, দায় যেহেতু ক্রেডিট পাশে বসবে,
এরপর আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন একটা খরচ, তাই 5,000 টাকাটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। আমাদের দেওয়া হচ্ছে মূলধন। মূলধন 70,000 টাকা। মূলধন যেহেতু মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। এরপর দেখো প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ কি? বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু এটা এক ধরনের ব্যয়, তাই এটা ডেবিট পাশে বসবে। 10,000 টাকা। এবার দেখো 10% বন্ধকি ঋণ, এটা একটা দায় 10,000 টাকা। যেহেতু দীর্ঘমেয়াদী দায়, এটা ক্রেডিট পাশে বসবে। দেখো আমাদের কি সমাপনী মজুদ, যেটা কিনা রেও মিলে বসবে না, এটা আমরা আগে বের করছি। বকেয়া বেতন, একটা চলতি দায় 10,000 টাকা, এটা কোথায় বসবে? যেহেতু দায়, ক্রেডিট পাশে বসবে। এবার হচ্ছে বিক্রয়। বিক্রয় যেহেতু আয়, আয় কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। আয় কত? বিক্রয় কত দেওয়া আছে? 80,000 টাকা। এরপর আমাদের প্রারম্ভিক হাতে নগদ, যেটা আসবে না রেওয়া মিলে। এবার হচ্ছে অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া যেহেতু চলতি সম্পদ, এটা কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। কত টাকা? 10,000 টাকা। এরপর আছে 10% বিনিয়োগ, যেটা কিনা বিনিয়োগ সম্পদের মধ্যেই বসে আর কি। তবে এটা কিন্তু সম্পদের পাশে বসলে এটা কোনো হেডিং নাই, তবে এটা কি হবে? ডেবিটে হবে। 70,000 টাকা। আর ব্যাংক জমা যেহেতু চলতি সম্পদ, এটা ডেবিট পাশে বসবে 50,000 টাকা। মোট কত এসেছে? আমাদের 2 লক্ষ টাকা এসেছে। ডেবিট পাশেও 2 লক্ষ টাকা, ক্রেডিট পাশেও 2 লক্ষ টাকা। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও, আর যারা বুঝতে পারেনি তারাও জানাও। এছাড়া তোমাদের যদি অন্য কোনো সাবজেক্ট কিংবা অন্য কোনো চ্যাপ্টারের প্রবলেম থেকে থাকে, অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ যে কোনো সময় আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিতে পারি এবং তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে দ্রুত চলে আসতে পারো। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।